ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা। আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। 5 থেকে 8ই ডিসেম্বর পান্না বার্ড সার্ভেতে চলে এসেছি পান্না ন্যাশনাল পার্কে। এবার এর আগের যে পর্বগুলো দেখিয়েছি সেখানে পান্না যে ন্যাশনাল পার্ক তার চারপাশে যা যা সাইট সিইং হতে পারতো সেগুলো দেখিয়েছি, কিন্তু এই পর্ব থেকে শুরু হচ্ছে অরিজিনালি বার্ড সার্ভে। জঙ্গলের মধ্যে এইভাবে বার্ড সার্ভে, এটা আমি অনেকগুলো আগেও প্রচুর সিরিজ করেছি, পান্নায় নয় অন্যান্য জায়গায়, গুজরাট রিসেন্টের মধ্যে, তারপর কাঙ্গের ভ্যালি, মেলঘাট, নাগারহোল, এরকম প্রচুর আর কি ফরেস্ট সার্ভে দেখিয়েছি। তো যারা দেখতে ভালোবাসেন এই জাতীয় ভিডিও, প্লিজ আর কি আমার চ্যানেলে দেখুন। অন্যান্য প্রিভিয়াস ইয়ারে অন্যান্য প্রচুর এরকম সার্ভেজ রয়েছে। আজকে থেকে পান্না এখানে সার্ভে শুরু হবে। এবার সার্ভেতে যা যা কিছু নিয়মাবলী থাকে, যেমন আমরা মোটামুটি 100 জন মতন, আমি এখনও সঠিক নাম্বারটা জানি না, আমি সবেমাত্র এসেছি খাজুরাহো থেকে, খাজুরাহোতে ছিলাম আমি। তো সেই যে মানে শখানেক মতন লোক, মোটামুটি মোরাললেস শখানেক মতন লোক থাকে। এই 100 জন মতন লোক জঙ্গলে বিভিন্ন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তারা প্লেসড হয়। তারপরে তারা সেই জায়গাটাতে সার্ভে করতে থাকে এবং এরকম হয় অনেক সময় পাখি তো দেখা যায়, পাখি ছাড়া এরকম আরও প্রচুর ম্যামেলস দেখতে পাওয়া যায়। এবার আমি জানি না আমি কি দেখতে পাবো, মানে ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার হয় এই সার্ভেগুলো। তো এখানে কি কি প্রসেস চলছে সেটা আমি একবার দেখানোর চেষ্টা করছি। এই নেচার ইন্টারপ্রিটেশন, কর্ণাবতী ইন্টারপ্রিটেশন সেন্টার, সব জায়গায় সবসময়ই আমরা এরকম হয় সার্ভেতে একটা জায়গায় জড়ো হই। এবার এখানে আর কি রেজিস্ট্রেশন হচ্ছে, এই জায়গায় রেজিস্ট্রেশন হচ্ছে, এখান থেকে আমরা আইডি কার্ড কালেক্ট করছি। একটুখানি দেখাই। সার্ভেতে যে জল যাবে, সব জল আর কি এখানে ভরে ভরে রেখেছে, প্রচুর জলের ডাব্বা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় কী হয়, বিভিন্ন অ্যান্টি পোচিং ক্যাম্প বা এরকম অনেক জায়গায় রাখে যেটা পুরোপুরি রিমোট প্লেস, সাধারণ ট্যুরিস্টরা সেখানে যেতে পারে না। সেই জন্য সমস্ত লজিস্টিক আর কি আগে থেকে ঠিকঠাক করে রাখতে হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের এটা একটা বিশাল দায়িত্বপূর্ণ কাজ, এই সার্ভে অ্যারেঞ্জ করাটা। এই জায়গাগুলো খুব জঙ্গল জঙ্গল এরিয়া থাকে, দারুণ সুন্দর সবুজ, প্রচুর। সকালবেলার দিকে অনেক পাখিও থাকবে নিশ্চয়ই, এখনও অনেকে বার্ড ওয়াচিং করছেন টুকটাক। বার্ড সার্ভে উপলক্ষে সারা ভারতবর্ষ থেকে প্রচুর পক্ষীপ্রেমী এবং পরিবেশ কর্মী এসে উপস্থিত হয়েছেন এখানে। পান্নার জঙ্গলের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা কেন নদী বা কর্ণাবতী নদীর একদম পাশে। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে জায়গায় উপস্থিত হয়েছি তার পাশ থেকেও নদী দেখা যায়। আগের দিন কেন ঘড়িয়াল স্যাঞ্চুয়ারিতে গিয়ে ঘড়িয়াল দেখতে না পেলেও এখানে কিন্তু একটি ঘড়িয়াল দেখতে পেলাম দূর থেকে, যদিও তার পুরো বডিটা জলের তলাতেই ছিল, সামান্য একটুখানি অংশ জলের ওপরে ভাসছিল। দূর থেকে দেখলাম সোয়ালো পাখির নেস্ট। সোয়ালো পাখিগুলো দু একটা উড়ছিল, কিন্তু বেশি দূরে হয়ে গেছিল, দূর থেকে আমরা কিন্তু বুঝতে পারিনি কি পাখি। তবে এই বাসার ধরন দেখে মনে হয় এটা রেড রাম্পড সোয়ালো পাখির নেস্ট। মাটি দিয়ে এই পাখি বাসা করে। নাম রেজিস্টার করার পর তারপরে আর কি ওরা একটা কিট ব্যাগ দেয়। এই সার্ভেতে আসার জন্য প্রথমে বন দপ্তর থেকে নোটিশ দেয় যে এই ডেটের মধ্যে আমাদের এখানে একটা বার্ড সার্ভে হবে। এবার এই যে সার্ভেগুলো, এগুলো যে সবসময় পাখির সার্ভে হয় তা নয়, প্রজাপতির সার্ভেও হয়, অনেক সময় ঘড়িয়াল সার্ভে হয়, বা অন্যান্য কোনো ওয়াটার বডিতে যে সমস্ত অ্যানিমেল ওয়াটারফুল সেন্সাস হয়, এরকম বহু কিছু চলতে থাকে। আমি বার্ড সার্ভেতে এসেছি। এবার বার্ড সার্ভের জন্য পান্না টাইগার রিজার্ভে এবার 1200 টাকা করে নিয়েছে। এইগুলো আর কি ডিপেন্ড করে, চেঞ্জ হয়, মোটামুটি ওই 1200, 1000, 2000 এরকম মোটামুটি রেঞ্জের মধ্যে থাকে। এবার কিট ব্যাগ দিয়েছে একটা, এই যে কিট ব্যাগ, এটা হচ্ছে কিট ব্যাগ। কিট ব্যাগের মধ্যে একটা জামা আছে, জামার সাইজটা আর কি আগে ওরা জেনে নিয়েছে আমাদের থেকে, কার কী সাইজের জামা লাগতে পারে। জামা রয়েছে, একটা ক্যাপ রয়েছে, আর রয়েছে বেশ কিছু স্ন্যাক্স। এই কিট ব্যাগটা একবার দেখিয়ে নিচ্ছি আমি।
এখানে এই হচ্ছে জামা। সেটা ছাড়া এটা তো আমার একটা ল্যানিয়ার্ড, গলায় আই কার্ডের মতন। আর এটা হচ্ছে টুপি। আর সেটা ছাড়া চানাচুর, বিস্কিট, এটা মুড়ির প্যাকেট। আর সেটা ছাড়া একটা ডায়েরি, পান্না টাইগার রিজার্ভ লেখা, বার্ড সার্ভের একটা নোটপ্যাড, একটা পেন, এটার মধ্যে ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার কনজারভেন্সি ইন্দোর বলে লেখা। এই হচ্ছে আমাদের গিফট। ইন্দোরের একটি এনজিও WNC এই সার্ভেটি বন দপ্তরের সাথে একত্রিত হয়ে আয়োজন করেছে। আগেই দেখিয়েছি যে আমাদের থেকে যে 1200 টাকা করে নেওয়া হয়েছিল তার কিছুটা অংশ আমাদের কিট ব্যাগ দিতে কাজে লেগেছে, এবং বাকি টাকা দিয়ে এই এনজিও অরণ্যের ভেতরে প্রত্যন্ত জায়গায় যে সমস্ত বনকর্মীরা থাকেন, কাজ করেন, তাদের জন্য কম্বল কিনে পাঠিয়েছে আমাদেরই হাত দিয়ে। এটা একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এরপরে শুরু হলো খাওয়া দাওয়া পর্ব। বুফে খাবার ব্যবস্থা ছিল, পুরোটাই কিন্তু ভেজ। কিন্তু প্লেট দেখে বোঝাই যাচ্ছে যে আইটেম কিন্তু অনেক ছিল। সবার সিলেকশন হয়ে গেছে। সিলেকশন তো হয়েই গেছিলো, মানে কে কোন টিমে পড়বে। টুইনাকা বলে একটি ক্যাম্প মাদলা রেঞ্জে, সেখানে পড়েছি আমি। এই লোকেশন থেকে 10-12 কিলোমিটার দূরে। তো যারা একটু দূরের ক্যাম্পে পড়েছে তারা আগে আর কি যাচ্ছে, আমি একটু বাদে যাব। বাকি আমার সাথে আরও বেশ কিছু মেয়ে আছে, টোটাল 5-6 জন মিলে 6 জন আর কি আমি টোটাল। তো এই 6 জন আমরা এরপরে আমাদের রেসপেক্টিভ যে ক্যাম্প সেখানে যাব। প্রায় 4টে বেজে গেছে, আলো পড়ে এসেছে। একে একে প্রত্যেকটি ক্যাম্পের লোকজন একসাথে জড়ো হয়ে বিভিন্ন গাড়িতে করে চলে যাচ্ছেন তাদের নির্দিষ্ট ক্যাম্পে। এটা একটা হই হই রই রই ব্যাপার। আমরা একটা জায়গায় জড়ো হয়ে অপেক্ষা করছিলাম। যেহেতু আমাদের সার্ভের এরিয়াটা ওই জায়গার কাছেই ছিল, সেই জন্য আমরা শেষের দিকে রওনা দিয়েছিলাম। এটাই হলো সেই ব্রিজ যেটা আমরা দূর থেকে দেখছিলাম, এবং এখানেই আমরা সোয়ালো পাখির নেস্টের ছবি তুলেছিলাম দূর থেকে। দীর্ঘ এই ব্রিজটা পেরিয়ে যাওয়ার পরই একটু বাদেই চলে এলো মাদলা গেট। এই মাদলা গেট দিয়ে আমরা ঢুকলাম। এই গেট দিয়ে কিন্তু নর্মাল সাফারিও হয়। আমাদের সামনে সামনে আরও একটি জিপ যাচ্ছে। এটা কিন্তু সাফারির জিপ নয়, এটা আমাদের মতনই আরও একদল সার্ভের লোক, যারা অন্য একটি রেঞ্জে তাদের পড়েছে। কিছু দূর আমাদের সাথে সাথে গিয়ে তারা তাদের রাস্তায় আলাদা হয়ে গেলেন। 1994 সালে পান্না ন্যাশনাল পার্ক ভারতবর্ষের 22তম টাইগার রিজার্ভের স্বীকৃতি পায়। মধ্যপ্রদেশের মধ্যে তখন এটি 5ম টাইগার রিজার্ভ ছিল। 2007 সালে পান্না টাইগার রিজার্ভ ভারতবর্ষের সবথেকে ওয়েল মেনটেন্ড ন্যাশনাল পার্কের পুরস্কার জিতে নেয়। কিন্তু দুঃখের বিষয় হলো 2009-এর মধ্যে পান্না পুরোপুরি বাঘ শূন্য হয়ে যায়। তার কারণ তখন এখানে প্রচুর চোরা শিকার চলত। এই তথ্য সামনে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। তাদের তৎপরতায় আবার তার ঋত গৌরব ফেরত পেয়ে যায়। এখন পান্না টাইগার রিজার্ভে 80টার উপরে বাঘ রয়েছে। পশ্চিম দিক তখন সিঁদুরের মতন রাঙা হয়ে উঠেছে। অপূর্ব একটি সানসেট চোখে পড়ল।
আমরা ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। পড়ন্ত বিকেলে আমাদের গাড়ি চলছিল। আশেপাশে আরও যে কয়েকটি সাফারি গাড়ি দেখা যাচ্ছে, এগুলো সার্ভের গাড়ি নয়। যারা সাধারণ পর্যটক তারা সাফারি রাউন্ড কমপ্লিট করে এবার ফেরত যাচ্ছেন। পুরো জঙ্গল থেকে ট্যুরিস্টরা বেরিয়ে যাচ্ছেন এবং আমরা তখন জঙ্গলে ঢুকছি। জঙ্গল সকালবেলা এক রূপ, আবার রাত্রিবেলা তার আরেক রূপ। পথের দুপাশে অনেক চিতল হরিণ চোখে পড়ল। খেয়াল করে দেখবেন এখানে চিতল হরিণ, সম্বর এবং লঙ্গুর বা হনুমান একসাথেই আছে। জঙ্গলে এরা সবসময় প্রায় একসাথে দল বেঁধে ঘোরে। বাঘ দেখলে এরা প্রত্যেককে অ্যালার্ট করতে থাকে। আলাদা আলাদা স্পিসিস হলেও এটা কিন্তু তাদের মধ্যে একটা বোঝাপড়া। এমন সময়ে আচমকা চোখের সামনে এক অন্যরকম দৃশ্য ধরা পড়ল। 4টি ছোট ছোট পাখির শাবক দ্রুত রাস্তার পাশ থেকে সরে ঝোপের মধ্যে চলে গেল। এগুলো P141-এর বাচ্চা। এদের বয়স মোটামুটি 3-4 মাস মতন হবে। ভারতের অন্যান্য জঙ্গলে বাঘেদের যে নামকরণ পদ্ধতি, তাতে তার নাম হয় টি দিয়ে, টি অর্থাৎ টাইগার, আর পান্নার বাঘেদের বলা হয় পি। সবকটি একটু বেশি আড়াল হয়ে গেল। খুব ভালো ছবি বা ভিডিও না পেলেও যেটুকু দেখতে পেলাম তাতেই আমাদের মন ভরে গেল। 45 মিনিট মতন লাগলো, চলে এলাম আমাদের ক্যাম্প টুইং নাকা। এবার আসার পথে বাঘও দেখলাম, দারুণ এক্সপিরিয়েন্স। রুমটা একটুখানি দেখাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুমে আর কি থাকছি, 3টি মেয়ে আমরা। জঙ্গল ক্যাম্পে পৌঁছতে পৌঁছতে সূর্য আরও বেশ খানিকটা নেমে এসেছে। আস্তে আস্তে অন্ধকার ঝুপ করে যেন বাড়িটাকে গ্রাস করে নিল। এই বাড়িটা দোতলা বাড়ি। আমরা 6 জন মেয়ে ছিলাম, ওপরে 3 জন এবং নিচে 3 জন থাকছিলাম। একদম গা ছমছম পরিবেশ। এই জঙ্গলের বাইরেটা, চারদিকটা পুরো অন্ধকার, মানে দারুণ একটু অভিজ্ঞতা। আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার এই সার্ভের ভিডিওগুলো দেখেননি তারা প্লিজ আর কি আগের ভিডিওগুলো দেখুন, মেলঘাট, নাগারগোল বা ইত্যাদি। সেইখানে আর কি বহু কিছু ইনফরমেশন আমি শেয়ার করেছি কিভাবে সার্ভেগুলো হয়। কালকে সকালবেলা 6:30 থেকে আমাদের চেকলিস্ট শুরু হবে পাখি দেখার। তবে এই জঙ্গলের একদম কোর এরিয়ায় এই যে থাকার এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আর মানে আনপ্যারালাল। এটা সাধারণ টুরিস্টরা আসতে পারেন না, কিন্তু তারাও কিন্তু জঙ্গলে ঘুরতে পারবেন যারা সার্ভেতে আসবেন না। এমনি যারা আর কি টুরিস্ট সাফারি করতে পারবেন। এইসব, এটা সাফারি এরিয়াই, তো এখানে সাফারি করতে পারবেন। বাথরুমটাও বেশ ভালোই, বড় বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। একদম জঙ্গলের মধ্যে বেসিক জায়গা তো, সেরকম এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোনো সেই আয়না লাগানো বা ইত্যাদি এইসব কিছু নেই। কিন্তু এমনি ভালো, মানে ঘর ফরও বেশ বড় সড়ো। আমাদের ক্যাম্পটা ব্যাপার আছে যে আমি যে ক্যাম্পে আছি সেটা বেস্ট ক্যাম্প এখানে। এবার এটা আমি জানি না কেন, এটা আমার লাক বলতে গেলে। আমি যেখানেই সার্ভে করেছি সবসময় বেস্ট ক্যাম্পেই আর কি আমি পড়েছি। যারা হয়তো ভাবছেন যে এরকম দেখে ভাবছেন যে সবকটা ক্যাম্প এরকম, তা কিন্তু নয়। বেশ কিছু ক্যাম্প আছে যেটা কিন্তু একদম বেসিক অ্যামিনিটিস, একদম নাকা চেকিং যেখানে হয় বা যেখানে অ্যান্টি পোচিং ক্যাম্প, সেগুলো কিন্তু অনেক বেশি রিমোট এরিয়ায়। তো সেটা সবসময় খেয়াল রাখতে হবে। पचमढ़ी तो है बहुत जादूगरी, पचमढ़ी ओ पचमढ़ी तो है बहुत जादूगरी। नहीं पता, मुझे बस उतना ही याद है। बहुत बढ़िया है। तेरा कोई सामी नहीं ओ पचमढ़ी की सरजमी, पचमढ़ी। আমরাও আগুনের পাশে বসে হাত পা সেঁকে নিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া, গল্প ইত্যাদি তো ছিলই। আমরা যেখানে থাকতাম সেখান থেকে খাবার জায়গাটা বেশ খানিকটা দূরে। রাত্রিবেলা
প্রত্যেক দিনই প্রায় আমরা এই 1.2 কিলোমিটার পথ হেঁটে যেতাম এবং আসতাম। প্রথম দিন আমাদের জিনিসপত্র নামিয়ে দেবার জন্য যে ট্রাকটা এসেছিল, আমরা কেউ কেউ সেই ট্রাকে চড়ে বসেছিলাম ওই জায়গায় যাওয়ার জন্য। বাকি সঙ্গিনীরা বনরক্ষকদের বাইকে করে ওখানে গিয়ে পৌঁছলেন। এটাও কিন্তু আরও একটা গা ছমছমে অভিজ্ঞতা। এই পথে যাওয়ার সময় আমরা অনেক কিছু দেখেছি, সব কিছু ছবি তোলা যায়নি। যেমন অনেক বুনো খরগোশ, সজারু, চিতল হরিণ, ভাম ইত্যাদি অনেক কিছু আমরা এই পথে দেখেছি। আমরা যেখানে আছি সেটার নাম টুইনাকা, আর এই জায়গাটার নাম পিপারটোলা। এই পিপারটোলা ক্যাম্পে আসার পর বনরক্ষকদের হাতে তৈরি গরম গরম রুটি এবং তরকারি দিয়ে রাত্রের খাবার সারলাম। ডিসেম্বরে শুরু হলেও জঙ্গলে প্রচণ্ড ঠান্ডা, আগুনের পাশ থেকে একটুখানি সময়ও সরে থাকা যায় না। সেটা ছাড়াও বন্যজন্তুর আক্রমণ প্রতিহত করার জন্য ওনারা সব সময় কিন্তু এখানে আগুন জ্বালিয়ে রাখেন। খাওয়া দাওয়ার পর আবার এই 1.2 কিলোমিটার পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। কোর এরিয়ায় বসবাস করা এবং রাত্রিবেলায় এভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করা, এটা কিন্তু বেশ বিপজ্জনক। আমাদের সব সময় সতর্কভাবে চলতে হতো। তবে এই রোমাঞ্চকর মজা আর গা শিরশিরে উত্তেজনা, এটার জন্যই তো আমরা বারবার জঙ্গলে ফেরত আসি। নিশ্চিন্ত শান্তিময় ভ্রমণ কাহিনী কিন্তু আমার ভ্রমণ কাহিনী নয়। আমার ঘোড়ার গল্পের পরতে পরতে থাকে ভীষণ একটা গা ছমছমে রোমাঞ্চকর উত্তেজনা। আগামী পর্বগুলোতে কিন্তু আরও রোমাঞ্চ অপেক্ষা করে আছে। যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে পরের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেটা দেখতে পান। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।